তামিম ইকবাল ইন্টারন্যাশনাল খেলার মধ্যে নাই 2 বছরের কাছাকাছি হতে গেল, কিন্তু গত এই 2 বছর বা আরেকটু কমায় বলি, গত মাস সাতেক তামিম ইকবাল সম্ভবত বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচনায় আছেন। সাকিবও আছেন, ওনারা কেউ কাউরে ছাড়াই যেতে চান না। সাকিব আছেন এক ধরনের আলোচনায়, তামিম আছেন আরেক ধরনের আলোচনায়। তামিম ক্রিকেটের খুব কাছাকাছি সব বিষয় নিয়ে আলোচনায় আছেন। কখনো তামিম সংগঠক হতে চাচ্ছেন কিনা, কখনো তামিম খেলবেন কিনা, এইসব নানা রকম আলোচনা। কখনো তামিম উপদেষ্টার সঙ্গে ভিজিটে যাচ্ছেন, তার মানে তামিম বোধহয় বোর্ড প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন। সর্বশেষ তামিম একটা ক্লাবের, তার ভাষায় স্পন্সর হচ্ছেন, আর মিডিয়ার ভাষায় মালিক হচ্ছেন। তো এই জিনিসটা নিয়ে নতুন একটা আলোচনা শুরু হচ্ছে যে তামিম তো একাধারে একটা দলের ক্যাপ্টেন এবং সেই দলের খেলোয়াড়, আবার আরেকটা দলের যদি মালিক হয়ে থাকেন তাহলে তো এটা মারাত্মক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো আসলেই তামিমের ক্ষেত্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে কিনা, তামিম নিজে কি বলতেছেন, তামিম আজকে প্রেস ব্রিফিংয়ে এটা নিয়ে কথাও বলছেন, এবং তার সেই কথা যুক্তিযুক্ত কিনা সেই ব্যাপারটা আমরা একটু আলোচনা করি। প্রথমত দেখেন, বাংলাদেশের ক্রিকেট কাঠামোটাই এমন যেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতেই হবে। মানে কেউ যদি এখানে খুব ভালো একটা মন নিয়ে আসেন, তারপরেও তিনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়াতে পারবেন না। কেন? কারণ ওই বারবার ক্লিশে কথা বলতে হয় যে আমাদের ক্লাব প্রতিনিধিরাই আলটিমেটলি আমাদের বোর্ড চালান। মানে আমাদের যে 25 জন বোর্ড ডিরেক্টর, এর মধ্যে অলমোস্ট 20 জন হচ্ছে ক্লাবের প্রতিনিধি। একাধারে দেখা যায় যে ভদ্রলোক প্রেসিডেন্ট হচ্ছেন, ওই ভদ্রলোক কোনো ক্লাবের প্রতিনিধি হিসাবে আসতেছেন। যে ভদ্রলোক দেখা যায় সিসিডিএম এর দায়িত্বে আছেন, উনি আবার কোনো একটা ক্লাবের হয়তো সেক্রেটারি। ফলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আপনি এড়াতে পারতেছেন না। 5টা ক্লাবের মধ্যে যখন খেলা হচ্ছে, 10টা ক্লাবের মধ্যে যখন খেলা হচ্ছে, তখন একটা ক্লাবের মালিক যদি সিসিডিএম এর প্রধান হন, স্বাভাবিকভাবে ওই ক্লাবটা বেনিফিট পেতে পারে এমন একটা ধারণা সমাজে থাকবে। এই ধারণাটাকেই তো আমরা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে কিন্তু এই না যে প্রত্যেকে ওই অন্যায়টা করবেন। আমরা দেখি যে তার ভিতরে স্বার্থের সংঘাতে সুযোগ আছে কিনা। তো সেই সুযোগটা আছে। আমাদের বোর্ডের কাঠামোটাই এরকম যে এই সুযোগ রাখা হয়েছে, এবং এই সুযোগের প্রচুর অপব্যবহারও হচ্ছে। সবচেয়ে বড় অপব্যবহারের উদাহরণ সম্ভবত আমাদের চাচা। কিন্তু চাচা হচ্ছে বাংলাদেশে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের আদর্শ উদাহরণ। সম্ভবত সমস্ত সেক্টর মিলে আপনি চাচার মতো একটা ক্যারেক্টার পাবেন না কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে। কেমন দেখেন, তিনি একাধারে বোর্ড ডিরেক্টর ছিলেন, একাধারে তিনি আবাহনীর কোচ ছিলেন, আবার গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। এই শুধুমাত্র এই 3টা পরিচয়ের কারণেই ভয়ানক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়। এর সঙ্গে আবার চাচা মাঝে মাঝে জাতীয় দলে বড় দায়িত্বে থাকতেন। মানে জাতীয় দলের কখনো ডিরেক্টর হতেন, কখনো ম্যানেজার হতেন, আবার কখনো ভারপ্রাপ্ত কোচও হচ্ছেন। এর সঙ্গে আরও একটা তথ্য দেখেন, চাচা হচ্ছে বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন কমপক্ষে 11টা ক্লাবের নিয়ন্ত্রণকর্তা। মানে এই ক্লাবগুলো কিভাবে চলবে, কে কোচিং করবে, ক্লাবে কে খেলবে না খেলবে, এটা চাচা ঠিক করে। আরও একটা কথা হচ্ছে, চাচা একটা একাডেমির দায়িত্বে আছে। সেটা হচ্ছে রাজশাহীতে একটা বেসরকারি একাডেমি, এই একাডেমির ইনচার্জও চাচা। মানে আপনি চাচার 5টা ভিন্ন ভিন্ন পরিচয় পেলেন, যা প্রত্যেকটার সঙ্গে কনফ্লিক্ট করে। মানে চাচার আপনি শুধু একাডেমি ইনচার্জ হিসাবে ভাবেন, তার একাডেমিতে দায়িত্ব হচ্ছে তরুণ ক্রিকেটারদের তৈরি করা। এখন একাডেমি তো আরও আছে, ওই রাজশাহীতেই বাংলাদেশের শীর্ষ 2টো প্রতিষ্ঠানের তৈরি করা একাডেমি আছে। যে ছেলেটার সামনে 2টো অপশন আছে যে আমি ক্লেমনে যাব নাকি বাংলা ট্র্যাকে যাব, সে অবশ্যই বাংলা ট্র্যাকে যাবে, কারণ তার মাথার ভিতরে কাজ করবে যে স্যার তো আবার গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান, আমি যদি বাংলা ট্র্যাকে মোটামুটি ভালো করি স্যার আমার এজ লেভেলে নিয়ে যাবে, যাক বা না যাক। চাচা যে এটা যায় এই দাবি আমি করতেছি না, কিন্তু কি পরিমাণে ভয়াবহ কনফ্লিক্টিং চিন্তা করতেছেন। যে লোক গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান, সেই লোক একটা একাডেমি চালাচ্ছে, আবার ওই লোকই একটা বড় ক্লাব সহ 11টা ক্লাব নিয়ন্ত্রণ করতেছে। মানে ওই ছেলেটার ওই অ্যাসুরেন্সও আছে যে তার ক্যারিয়ারটাও চাচা নিশ্চিত করে দিবে। এটা কিন্তু চাচা করছে এবং পজিটিভ অর্থেই করছে। এটার জন্য আমি চাচাকে প্রশংসাও করি যে সে ওই রাজশাহী জোনে যত খেলোয়াড়কে পোটেনশিয়াল মনে করছে, সে তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ক্লাবে তাদেরকে ডেপুটেট করে দিছে যে তোর ভবিষ্যৎটা ঠিক হয়ে যাক। এটা সমাজের জন্য খুব ভালো কাজ। কিন্তু আপনি যখন কাঠামোগত দিক থেকে দেখবেন, এটাও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আবার ন্যাশনাল টিমের পার্সপেক্টিভে দেখেন যে সে একটা বড় ক্লাবের কোচ, মানে আবাহনীর কোচ। সেই আবাহনীর কোচ আবার একাধারে সে জাতীয় দলের ম্যানেজার এবং বোর্ডের একজন ডিরেক্টর। ফলে আবাহনীতে যারা খেলতেছে তারা একটা কমফোর্ট জোনে থাকে যে না, চাচা যেহেতু আছে আমি ন্যাশনাল টিমে যাব। এবং এটা তো সত্যি, শুধু চাচার জন্য না, আবাহনীতে খেলা একটা সময় পর্যন্ত গ্যারান্টেড ছিল যে আবাহনীতে মোটামুটি পারফর্ম করতে পারলে তুমি ন্যাশনাল টিম।
এই পুরো সিনারিওটা বললাম কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ক্রিকেটের চরমতম উদাহরণটা দেখানোর জন্য। এছাড়া ছোটোখাটো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলতেই থাকে, সারা বছর চলতে থাকে। ওই যেটা বললাম, আমাদের স্ট্রাকচারটাই এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জন্য তৈরি। ফলে এখানে ব্যক্তির আসলে কিছু করার নাই। আবার দেখেন, এখন একটা স্বতন্ত্র কাঠামো বিসিবিতে, আমি সুনির্দিষ্ট করে নাম ধরে বললে আপনারা হয়তো ব্যাপারটা একটু বাজেভাবে নেবেন, তারপর আপনারা জানেন একটু ইঙ্গিত দিয়ে দিই। এই বোর্ডে যতজন পরস্পরের আত্মীয় আছে এবং যতজন পরস্পরের সঙ্গে রিলেটেড পদে কাজ করতেছেন, এটাও কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মারাত্মক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। মানে আমি বোর্ড প্রেসিডেন্ট, আবার দেখা যাচ্ছে যে আমার খুব নিকট আত্মীয় হচ্ছে ক্রিকেট অপারেশনসের ইনচার্জ। ফলে কি হয় যে আপনি হয়তো জানেন যে বোর্ড প্রেসিডেন্ট ওই ক্রিকেট অপারেশনস ইনচার্জকে ফেভার করে না, কখনো তার জীবনে করে নাই। এই হিস্ট্রি আমি জানি, আপনি জানেন। কিন্তু যে লোকটা নতুন আসবে, যে সাংবাদিকটা মাত্র 2-3 বছর হলো কাজ শুরু করছে, তার তো এটা খটকা লাগবে যে এরা দুই ভাই কি করে এই বড় দুটো পোস্ট সামলাচ্ছে। আবার ওনাদের অন্য একজন আত্মীয় আরেকজন বড় বোর্ড ডিরেক্টর, আরেকজন আত্মীয় আবার ন্যাশনাল টিমের ম্যানেজার, আবার আরেকজন আত্মীয় বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়, মাত্র কদিন আগে ন্যাশনাল টিম থেকে সরে দাঁড়াচ্ছেন। ফলে এটাও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এখন এখানে আপনি বলতে পারেন যে তাহলে তাদের যোগ্যতা অনুযায়ী পদ কি তারা পাবে না? এই ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে সারা পৃথিবী একটু ছাড় দিয়ে দেখে যে আত্মীয়তার ব্যাপারটাকে অত গুরুত্ব দেওয়া যাবে না যদি যোগ্যতা থাকে। একই সময়ে রোহান গাভাস্কার ন্যাশনাল টিমে খেলছে, তার আপন খালু ন্যাশনাল চিফ সিলেক্টর ছিলেন মুন্ডাপ্পা বিশ্বনাথ। তো এরকম ঘটনা তো ঘটবে, এটা আপনি চাইলেও অ্যাভয়েড করতে পারবেন না। সবাই তো রাহুল দ্রাবিড় না। রাহুল দ্রাবিড়ের দুই ছেলে এজ লেভেলে চান্স পাওয়ার কাছাকাছি চলে আসছে দেখে সে ন্যাশনাল ক্রিকেট থেকে পুরোপুরি সরে গেছে। তারা সর্বশেষও বলা হয়েছিল যে আবার এনসি এর দায়িত্ব নাও। সে বলছে না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে, কারণ আমার দুই ছেলে কম্পিটিশনে চলে আসছে, একজন আন্ডার 13, একজন আন্ডার 15-এর খুব কাছে। এবং সম্প্রতি রাহুল আর ওর এক ছেলে একটা প্রাদেশিক টুর্নামেন্টে একসঙ্গে খেলছে। রাহুল 5 রান করছে, ছেলে 50 করছে। মজা, খুব মজা। রাহুল নিজেরে সরায় নিছে, কারণ কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কাছে আসতে দিবে না। ফলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টকে ভয় পাওয়া উচিত, প্রত্যেকের ভয় পাওয়া উচিত। এবং তামিমের সিনারিওটা দেখেন, তামিম যে কাজটা করছে একটা মহৎ কাজ করছে। এটাকে প্রথমত আপনাকে স্বীকার করতে হবে যে বিরাট একটা কাজ করছে। এবার ঢাকা প্রিমিয়ার লিগের যে অবস্থা, এই সময় কেউ যদি 500 টাকা নিয়ে কোনো ক্লাবের পাশে দাঁড়ায়, আমি তাকে বলবো মহৎ কাজ করছে। সেখানে সে মিজানুর রহমান সাহেব, মানে বরিশাল ফরচুন বরিশালের মালিক, তাকে নিয়ে আসছে গুলশান ক্লাবটার দায়িত্ব নিতে। মিজানুর রহমান সাহেবের প্রচুর টাকা আছে। মিজানুর রহমান যদি ওটার পিছনে 1 লাখ টাকাও খরচ করেন, ক্লাবটা মাত্র ফার্স্ট ডিভিশন থেকে প্রিমিয়ারে আসছে। এই সময় এই ক্লাবটার পক্ষে সম্ভব ছিল না যে ন্যাশনাল লেভেলের দু একটা খেলোয়াড় কিনবে। তারা গতকালকে শেষ পর্যন্ত লিটনরেও কিনে ফেলছে। মানে সেখানে অনেক টাকা উনি নিশ্চিত দিচ্ছেন, মানে অনেক টাকা বলতে কোটি কোটি টাকা না, কিন্তু ক্লাবটার প্রত্যাশাই তো ছিল হয়তো 5-7 লাখ টাকা, যে 5-7 লাখ টাকা হইলেও এই মুহূর্তে আমরা বাঁচি। সেখানে তারা লিটনরে কেনার মতো ক্ষমতা অর্জন করে ফেলছে। লিটন দল পাচ্ছিল না, এরকম একটা অবস্থা। এবং লিটন, আমি যদ্দূর শুনলাম, এরকম একটা শর্ত দিচ্ছে যে তারা যেহেতু পিএসএল 50 লাখ টাকা দিতে চেয়েছে, সে ন্যূনতম 50 লাখ না পেলে লিগ খেলবে না। ফলে তাকে 50 লাখ না হোক, তামিম যদি নিজেও এটা যোগাযোগ করে দেয়, 40 লাখ তো দিতে হয়েছে। সে 40 লাখ দেওয়ার ক্ষমতা তো গুলশানের ছিল না। এবং এবার প্রিমিয়ার লিগটা আসলে যে কয়টা লোক বাঁচাইছে তার মধ্যে একজন মিজানুর রহমান। এবার তো প্রিমিয়ার লিগ হইতো না। ওই যে আগের দিন বলছি যে মার্কেটে বিজনেসম্যানরা নাই এবং কেউ টাকা বের করতেছে না, এরকম একটা অবস্থায় আপনারা অনেকগুলো ক্লাব জানেন অভিভাবকহীন হয়ে গেছে। যেভাবে হোক অভিভাবকহীন হয়ে গেছে। আবাহনীর পক্ষে বড় খেলোয়াড় কেনা সম্ভব হচ্ছে না, অর্থনৈতিক পরিস্থিতি এতটাই ভার্নাবেল। সেই রকম একটা অবস্থায় তামিম মিজানুর রহমান সাহেবকে গুলশান ক্লাবে যুক্ত করছে। সে নিজেও তার পকেট থেকে কিছু টাকা ওখানে দিছে। এখন শুরুতে মিডিয়ায় খবর রটলো যে মিজানুর রহমান এবং তামিম দুজনই ওখানকার কিছু পার্টনারশিপ পেয়েছে। এবং তখন অনেকে 2-2 4 মেলালো যে তামিম যেহেতু অনেক দিন ধরে বোর্ডে আসতে চাচ্ছে, এবং তামিম সর্বশেষ চট্টগ্রামে যে পদগুলোতে ট্রাই করছিল, ওটা নিয়ে চট্টগ্রামের স্থানীয় পলিটিশিয়ানরা, স্থানীয় ক্রীড়া সংগঠকরা আপত্তি করছেন। তারা বলছেন যে সে ঢাকার ছেলে, হয় খেলোয়াড় কোটায় বোর্ডে যাক, নতুবা ক্লাবের মালিকানা কিনে যাক। ওনরা লোকাল পদগুলো ছাড়তে রাজি হন নাই। সম্ভবত তামিম ওই ভেজালে যাইতে চায় না দেখেই তামিম আর ওইখানে ট্রাই করে নাই। যদিও সে চট্টগ্রাম খেলোয়াড় কল্যাণ সমিতির সেক্রেটারি নির্বাচিত হয়েছে। এখন অনেক দিন ধরে এই আলোচনাটা আছে যে তামিম বোর্ডে আসতে চায়। এখন আমরা মোটামুটি শিওর যে তামিম নেক্সট বোর্ডে বড় পদে আসবেও। সেক্ষেত্রে মানুষ 2-2-4 মিলাইছে যে গুলশান ক্লাবের পার্টনারশিপ নিচ্ছে, মূলত গুলশান থেকে কাউন্সিলরশিপ নেবে। আপনারা জানেন যে প্রিমিয়ার লিগের একটা দলের, প্রত্যেক দলের একটা করে কাউন্সিলরশিপ আছে। কাউন্সিলর মানেই তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, যদি নির্বাচিত হয়ে আসেন।
ফলে লোকে এই 2-2-4 মিলাচ্ছে। এখন এদিকে মুশকিল হচ্ছে তামিম নিজে তো আবার মোহামেডানে খেলতেছে, আর মোহামেডানের ক্যাপ্টেন। ফলে কি হচ্ছে দেখেন, মাঠে এরকম একটা সিনারিও হচ্ছে যে একটা দলের মালিক আরেকটা দলের হয়ে মাঠে খেলতে নামতেছে, এবং সেটা ক্যাপ্টেন হিসাবে নামতেছে। ফলে গুলশান ভার্সেস মোহামেডান যখনই মুখোমুখি হবে তখনই এই ফিস ফিস গুনগুন চলবে, এবং এই জিনিসটা গতকালকে তামিমকে ফেস করতে হয়েছে। তামিমকে সাংবাদিকরা সরাসরি জিজ্ঞেস করছেন যে তামিম, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি না? সেখানে তামিম বলছেন যে না, আমি গুলশান ক্লাবের মালিক না, ওখানে আমার কোনো অংশীদারিত্ব নাই, আমি ওখানে স্পন্সর করছি মাত্র। তাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মাত্রাটা একটু কমে, কিন্তু শূন্য হয়ে যায় না। আপনি যদি 1 টাকাও স্পন্সর করেন, ওখানে একটা ওনারশিপ আপনার তৈরি হয়। ওনার মানে এই না যে আপনি শুধু পার্টনার হইতে হবে, ওনারশিপ একটা ফিলিংয়ের ব্যাপার। আপনি কোনো একটা দলকে সহায়তা করেন, ফলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। এখন তামিম সেই জায়গাটায় বলছেন যে দেশের যে পরিস্থিতি এবং এবার লিগের যে অবস্থা, আপনারা জানেন যে অর্ধেক টাকায় খেলোয়াড়দের খেলতে হচ্ছে, সেটাও অনিশ্চিত হয়ে যেত যদি কতগুলো ক্লাবকে বিভিন্ন প্রতিষ্ঠান স্পন্সর না করতো। তার মধ্যে একটা গুলশান ক্লাব, যেটাকে আমাদের মিজান ভাই স্পন্সর করছে, আমি কিছু স্পন্সর করছি। ফলে এটাকে আপনারা ওই দিক থেকে দেখেন, ইতিবাচক দিক থেকে দেখেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা না ভাবেন। আমরাও চাই যে এটা নিয়ে না ভাবি, কারণ এবার একটা বিশেষ পরিস্থিতি, তামিম একটা বিশেষ পরিস্থিতিতে অ্যাকচুয়ালি প্রিমিয়ার লিগে বাঁচায় দিছে। কিন্তু আমি একই সঙ্গে একটু অন্য দিক থেকেও তামিমকে দেখতে বলবো। মানে খারাপ দিকটা তো অলরেডি সবাই জেনে গেছে, খারাপ দিকটা তো সাংবাদিকরা তার মুখের উপরে বলছে, এবং তামিম বেশ অসন্তুষ্ট হয়েছেন বোঝা যাচ্ছে। আমি ভিডিওটা দেখলাম, তামিম বেশ ইয়েভাবেই বলছেন যে আপনারা শুধু নেগেটিভ দিক খোঁজেন। তো খারাপ দিকটা হচ্ছে, আমি তামিমরে বলবো যে আপনি একটু আদার সাইডটাও ভাবেন। আপনি যেমন লিগ বাঁচাইলেন, এটা একটা মহৎ কাজ করলেন, একই সঙ্গে আপনার সামনে কিন্তু এরকম চ্যালেঞ্জ আরও আসবে। এবারেরটা আমরা এক পাশে রাখলাম যে এটা আপনি একটা মহৎ কাজ করতে গিয়ে একটা ছোট আপোষ করতে হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনার সামনে এই ধরনের চ্যালেঞ্জ আরও বহুত আসবে। আপনাকে খুব দ্রুত ডিসিশন নিতে হবে যে আপনি খেলোয়াড় থাকা অবস্থায় কি আসলে বোর্ডে যাবেন। আপনার বোর্ডে যাওয়া অনেকটা, আপনি মুখে যতই যাই বলেন যে কিছু নিশ্চিত না, কিছু নিশ্চিত না, পাবলিক কিন্তু ধরে নিচ্ছে আপনি বোর্ডে যাচ্ছেন। এই পাবলিক পারসেপশন বিরাট একটা ব্যাপার, এটাকে আপনি উড়ায় দিতে পারবেন না। যত যাই বলেন যে এটাকে আমি পাত্তা দেই না, আপনারা ধরে নিচ্ছেন, আমি কি করব, কিন্তু পারসেপশন ব্যাপার। ফলে আপনি হয় এই পারসেপশনটা প্রকাশ্যে ভেঙে দেন যে না, আমার আগামী 2 বছরের মধ্যে বোর্ডে যাওয়ার কোনো ইচ্ছা নাই, আমি ক্রিকেট পলিটিক্স করব না। আরেকটা হইতে পারে, যদি আপনি মনে থাকে যে না, আপনি ক্রিকেট পলিটিক্স নেক্সট ইয়ারে করতে চান, আগামী নির্বাচন হচ্ছে অক্টোবর, সেক্ষেত্রে আপনার এই প্রিমিয়ার লিগের পর সব ধরনের ক্রিকেট থেকে সরে যাওয়া উচিত। অন্তত বাংলাদেশে কোনো ক্রিকেটে আপনার রিলেশন রাখা উচিত না। আপনি যদি ঘরোয়া ক্রিকেটে একটা দলের সঙ্গে থাকেন, বিপিএল আরও খেলেন, একই সঙ্গে যদি আপনি বোর্ড ডিরেক্টর হন, পরে আপনি ক্রিকেট অফ চেয়ারম্যান হবেন না বোর্ড প্রেসিডেন্ট হবেন, সে আলোচনা যাচ্ছি না। আমি ধরে নিচ্ছি আপনি শুধু বোর্ড ডিরেক্টর হচ্ছেন, একজন বোর্ড ডিরেক্টর আবার মাঠে খেলতেছে। এই কাজটা কিন্তু আমরা খুব খারাপভাবে দেখছি মাশরাফির ব্যাপারে। আপনার খুব প্রিয় মানুষ মাশরাফি, একজন এমপি রান আপ থেকে দৌড়ায় আসতেছে বল করতে, এটা মাঠে বাকি 21 জনের জন্য না সুখকর অভিজ্ঞতা না, সুখকর অভিজ্ঞতা না, এমনকি ম্যানেজমেন্টের জন্যও না। দেখেন, মাশরাফির ক্ষেত্রে বোর্ড কিছু কঠোর পদক্ষেপ নিতে নিতে গিয়েও নিতে পারে নাই। মাশরাফি এমপি বলে, মাশরাফি কি কোথাও জোর করছে যে না আমাকে দলে রাখতেই হবে, আমার কথা শুনতেই হবে? করে নাই। মাশরাফি সেরকম ছেলেই না, তামিমও সেরকম ছেলে না। আমি জানি এগুলো আপনারা জীবনেও করবেন না, জীবনেও কাউকে বাধ্য করবেন না যে আমাকে এইখানে রাখতেই হবে। তারপরও মানুষের একটা ভয় থাকে। আপনি তামিম ইকবাল কালকে যদি বোর্ড ডিরেক্টর হন, পরশুদিন যদি আপনি বিপিএল খেলতে নামেন ওই বোর্ড ডিরেক্টর হিসাবে, তখন আপনাকে বল করে একটা বাচ্চা ছেলে শাউট করতে ভয় পাবে যে আমার ক্যারিয়ারই শেষ হয়ে যাবে যদি তামিম ভাই রাগ হয়। মাঠে এবছরও দেখেন আপনি কিছু গোলমালের মধ্যে জড়াইছেন, ক্রিকেট খেলতে গেলে এটা হবেই। আর আপনি একটু মেজাজ হারায় ফেলেন, এটা তো যে কোনো খেলোয়াড়ই হারাতে পারে। তখন কি হবে? আজকে সাব্বির আপনার সঙ্গে গন্ডগোল করছে, সাব্বির কিন্তু বড় ভাইয়ের সঙ্গে গন্ডগোল করছে, সাব্বির জানে যে তাই ভাই আমার মাফ করে দিবে। কিন্তু যখন আপনি বোর্ড ডিরেক্টর, তখন সাব্বির কেন? তখন বাংলাদেশে কোন খেলোয়াড়ের সাহস আছে আপনার সামনে তর্ক করবে? অথচ মাঠের সৌন্দর্য তো এইটা যে আপনি ন্যায় বলেন অন্যায় বলেন, কোথাও না কোথাও বিপক্ষে যুক্তি দিতে হবে। এটাই স্বাভাবিক, প্রকৃতির নিয়মই এটা। ফলে আমি তামিমকে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে অনুরোধ করবো যে এই যে পাবলিকের মনে যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হচ্ছে না, এটা শেষ করে দেন। হয় আপনি বলে দেন মিডিয়াতে, একদম নিজে উইলিংলি বলে দেন যে ভাই এইসব গুঞ্জন বাদ দেন, আগামী 2 বছরের মধ্যে আমার ক্রিকেট পলিটিক্সে যাওয়ার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ, আলটিমেটলি হয়তো যাবো আমি ওই জায়গায়, কিন্তু আপাতত না, আমি আরও খেলতে চাই।
আরও 2 বছর বিপিএল খেলবো, ডিপিএল খেলবো, বাইরে কোনো লিগে ডাক মেলে খেলবো। আর না হয় আপনি রিটায়ার করে ফেলেন। যদি মনে করেন আপনি ক্রিকেট পলিটিক্সে যাবেন, ক্রিকেট সংগঠক হিসাবে কাজ করবেন, যেটা আমি মনে করি আপনার করা উচিত, আপনার ওপরে ইকবাল খানের একটা দাবি রয়ে গেছে। সেই সূত্রে আমাদেরও দাবি আছে যে আপনি সংগঠক হবেন, আপনি একসময় বোর্ড প্রেসিডেন্ট হবেন, আপনার বাবার ঋণ শোধ করতে হবে, আমাদের সবার হয়ে এটা আপনার শোধ করতে হবে। ইকবাল খান যে যাত্রা বাংলাদেশে শুরু করায় দিচ্ছেন, ওইটা কাউরে না কাউরে, নাফিস ইকবাল বা তামিম ইকবালকে একটা পরিণতির দিকে নিয়ে যেতে হবে। এটা আপনাদের করতেই হবে, এটা হচ্ছে আমাদের দাবি। ফলে সেই দাবি পূরণ করতে 2 বছর আগে বা আজকে আপনাকে বোর্ডে যেতে হবে। সেই জায়গাটা যদি দ্রুত যেতে চান, আপনি রিটায়ার করে ফেলেন সব ধরনের ক্রিকেট থেকে। তামিম ইকবালের জন্য শুভকামনা। এবং আমি সবাইকে বলবো, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ব্যাপারটা আছে, এটা সত্যি তামিমের ক্ষেত্রে আছে, কিন্তু এবারের ব্যাপারটা একটু আলাদাভাবে দেখেন। এটা একটু আলাদাভাবে দেখেন, কারণ তামিম একটা মহৎ কাজ করতে গিয়ে এই আপোষটা করছে। সবাই ভালো থাকবেন। তামিমের জন্য শুভকামনা, ঢাকা লিগের জন্য দুর্দান্ত শুভকামনা থাকলো।